চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ লেখনীতে ইসরাত জাহান জেরিন পর্ব সংখ্যা ২৭। তখন বিকেল। হাসপাতাল থেকে বেরোনো না বেরোতেই আকাশের রং ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে। বিকালের আলো নরম হয়ে এসেছে। দিলের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সময়। ফরাজ স্টিয়ারিং ধরে বলল ধীর স্বরে, বিবি জান, বাড়ি যেতে ইচ্ছে করছে না। চলো তিনজন মিলে আরো বেশি বেশি একান্তে মুহূর্তটা কাটাই। তিনজন? ফরাজ চিত্রার পেটে দেখে ইশারা করলো। একটু আশ্রমে যাই। লতামণি অনেকদিন ধরে অসুস্থ। গতকাল তো ফোনে শুনলাম খুবই দুর্বল হয়ে পড়েছে। চিত্রা মাথা নেড়ে সম্মতি দিল। চলো। উনি তো তোমাকে সবসময় নিজের নাতির মতো স্নেহ করেন। গাড়ি শহরের কোলাহল পেরিয়ে এক নির্জন রাস্তার পথে ঢুকে গেল। আশ্রমটি খুব বেশি বড় না। চারপাশে শিউলি গাছ আর বারান্দা জুড়ে বসে থাকা কয়েকজন বৃদ্ধ মানুষ। তারা ঢুকতেই এক বৃদ্ধ বললেন, আহা, ফরাজ বাবা এসেছে। ফরাজ বিনিময়ে হাসি হেসে সালাম দিল। কেমন আছেন সবাই? চিত্রাও নরম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। তাদের নিয়ে যাওয়া হলো ভেতরে এক ছোট্ট ঘরে। সেখানে শুয়ে আছে লতামণি। শরীর কেমন শুকিয়ে গেছে, কিন্তু চোখের দৃষ্টি এখনো স্নেহপূর্ণ। চিত্রার কাছে গিয়ে বসতেই লতামণি দুর্বল হাত বাড়ালো। চিত্রা মা এসেছ? চিত্রা হাত ধরে ফেললো। হ্যাঁ। আপনি কেমন আছেন? লতামণি মৃদু হেসে, এই তো সময়ের ওপর ভর করে বেঁচে আছি। ফরাজ এগিয়ে এসে তার কাছে মাথার পাশে দাঁড়ালো। ডক্টর দেখানো হয়েছে? হয়েছে বাবা, তবে বয়স তো আর কম হলো না। শরীর আর আগের মতো সায় দেয় না। চিত্রা একটু দ্বিধা নিয়ে বলল, মনি, একটা খবর আছে। লতামণি চোখ মেলে তাকালেন। কি খবর? চিত্রার গালে লাজুক হাসি ফুটল। আমি মা হতে চলেছি। লতামণির চোখ ভেজে উঠল। সে কাঁপা কণ্ঠে বললেন, আল্লাহ, কত সুখের খবর। আমার জীবনে হয়তো আর কতদিন আছে জানি না, কিন্তু এই সুখবর শুনে বাঁচার ইচ্ছাটা যেন আরো বেড়ে গেল। সুফিয়া যদি বেঁচে থাকতো কত খুশি হতো আজ। তোমার শাশুড়ি একটা মাটির মানুষ ছিল। আল্লাহ ভালো মানুষদের বেশি দিন রাখেন না। তিনি চিত্রার মাথায় হাত রাখলেন। আল্লাহ তোমাদের ঘর ভরে রাখুক সুখে। ফরাজ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল, তারপর বলল, দোয়া করবে। আর একটা কথা, আপনি যদি এলাহি বাড়িতে এসে থাকতেন ভালো হতো। আপনাকে আরো ভালো করে যত্ন নেওয়ার সুযোগ পেতাম। লতা ফরাজের গালে হাত বুলিয়ে, তুমি আমার জন্য যা করেছো, একটা কাজের বুয়ার জন্য যা করেছো, তা শোধ করা পারব না বাবা। আমি এমনিতেই এনেই খুশি। আল্লাহ তোমাকে খুশি রাখুক সারা জীবন। তোমাকে কখনো খুশি জীবন এখানে আমি খুশি জীবনের শেষ নিঃশ্বাসটা নিতে চাই। এই আশ্রম ত্যাগ করতে চাই না। সুফিয়ার লগে আমারে কবর দিও, আর কিছু চাই না মানিক। ফরাজ লতামণি চোখ মুছে দিল। এই মনি তার জন্য সবকিছু। মায়ের কত গল্প সে ফরাজকে শুনিয়েছে। ফরাজ নিজের কষ্ট আড়াল করে লতামণির কপালে চুমু দিয়ে চিত্রাকে নিয়ে বাইরের খোলা হাওয়ায় এসে দাঁড়ালো। চিত্রা তার হাতে দিকে তাকালো। চিত্রা তাকে প্রশ্ন করে বিরক্ত করলো না, কেবল পিঠে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, সন্ধ্যা নেমে এসেছে। আকাশে লালচে রঙের শেষ রেখাগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে। ফরাজ কবরস্থানের দিকে গেল। সে চিত্রার হাত ধরে আছে। চিত্রা বুঝতে পারলো সে কোথায় যাচ্ছে। দূরে কোথাও মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। ফরাজ ধীরে ধীরে হাঁটা লাগালো। চিত্রাও পাশে একটা নির্দিষ্ট কবরে তার মা শুয়ে আছে। কবরে আজ কদিন হলো অপূর্ণ হয়ে আছে। নামহীন কবরটা এখন আর নাম নেই, তাতে খোদাই করে লেখা, সাফিয়ে সুলতানা। ফরাজ হাঁটু গেড়ে বসে পড়ল মায়ের কবরের পাশে। দু হাত তুলে দোয়া করলো কিছুক্ষণ, তারপর কবরের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, দেখো মা, আজ তোমার কাছে একটা খবর নিয়ে এসেছি। চিত্রা নিঃশব্দে পাশে দাঁড়িয়ে আছে। ফরাজ ধীরে ধীরে বলল, আমার চিত্রা মা হতে চলেছে। তার চোখে জল চকচক করছে। তুমি তো দাদু হতে চলেছ মা। ফরাজ কবরের মাটিতে আলতো করে হাত রাখলো। আমাদের জন্য দোয়া করো, চিত্রার জন্য দোয়া করো, আর আমার ছোট্ট শিশুর জন্য করবা। চিত্রা তখন ধীরে ধীরে ফরাজের কাঁধে হাত রাখলো। মা নিশ্চয়ই শুনছেন। ফরাজ একটু মাথা নিচু করে বলল, আমি জানি মা, কখনো দূরে যায়নি, কিন্তু মানুষ কেবল দূরে যায় হৃদয়ের কাছে থেকে যাওয়ার জন্য। মাও তেমন। মা নিশ্চিত খুশি হয়েছে বলো?
হ্যাঁ, হবেই তো। আপনার মতো একজন ছেলে তিনি রেখে গিয়েছেন। না খুশি হয়ে উপায় আছে? আপনার মা একজন সৌভাগ্যবান নারী। রাত নামার পরে চিত্রা আর ফারাজ বাসায় ফেরেনি। মাঝ রাস্তায় হুট করে ঝড় শুরু হয়ে যায়। চিত্রা গিয়েছিল বাজিতপুর মার্জিয়ার সাথে দেখা করতে। সেখান থেকে ফিরতি পথে সে কালবৈশাখী ঝড়। ভাগ্যের সামনে তালুকদার বাড়ি ছিল। মোজাম্মেল হোসেন না থাকলেও আজ কি হয়ে যেত। গাড়ি থেকে নামতেই মুহূর্তের মধ্যে ভিজে গেল দুজন। চিত্রা ভেজা চুলে বৃষ্টির জল লেপটে গেল। শাড়ি শরীরের সাথে আটশোটভাবে লেপ্টে গেল। ঠিক তখনই বারান্দা থেকে লণ্ঠনের আলো হাতে একজন বৃদ্ধ এগিয়ে এলেন। কে বাবা? ফরাজ এগিয়ে এসে বলল, চাচা আমি ফারাজ। বৃদ্ধের মুখে বিস্ময় ফুটে উঠল। আরে ফারাজ বাবা, এই ঝড়ে? চিত্রার দিকে তাকিয়ে বলল, মা তো পুরো ভিজে গেছে। ফরাজ একটু অস্বাভাবিকভাবে বলল, বৃষ্টি হঠাৎই নামলো চাচা। এখন বাড়ি যেতে পারবো না, যদি একটু কিছুক্ষণ থাকতে দিতেন। মোজাম্মেল চাচা হাত নেড়ে বলল, কথা বলতো কেন? আসো আসো, এই বাড়ি তো তোমাদেরই। মোজাম্মেলের বাড়ি এর আগেও থেকেছে ফরাজ আর চিত্রা। ঝড়ের দিনে এখন বিদ্যুৎ থাকে না, অনেকদিনও বিদ্যুৎ নেই। আজও নেই। চারপাশে কেবল হারকেনের মৃদু আলো জ্বলছে। মাটির দেওয়াল, বাসার সিলিং, পুরনো কাঠের জানালা, পুরো নন লজিক পরিবেশ। মোফাজ্জলের স্ত্রী ভেতর থেকে বেরিয়ে এলো। তিনি চিত্রার দিকে তাকিয়ে বললেন, আহা মা, একেবারে ভিজে গেছো। চিত্রা একটু লজ্জা পেল। হ্যাঁ, বৃষ্টি খুব জোরে পড়ছিল। তিনি বললেন, এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে, আসো একটা শুকনো শাড়ি দেই। তিনি ঘরের ভেতরে থেকে ধবধবে একটা সাদা শাড়ি এনে দিলেন। এটা পরে নাও মা। ফরাজের দিকে তাকিয়ে মোফাজ্জল চাচা হাসলেন। আর তোমার জন্য একটা লুঙ্গি আছে বাবা। ফারাজ একটু বিব্রত বোধ করলো। না চাচা, আমি ঠিক আছি। এই ভেজা কাপড়ে থাকবা? ফারাজ ভুরু কুঞ্চিত বলে, আসলে আমি লুঙ্গি পরতে অভ্যস্ত নই। মোফাজ্জল চাচা হেসে বলল, শহরের ছেলে, তাও রাখো, দরকার হলে পয়রা নিও। লুঙ্গিতে তো মজা, সব কাজ সহজেই হয়। ফারাজ মোজাম্মেলের দিকে তাকিয়ে গলা ঝেড়ে বলল, তুমকো প্যান্টের চেন খোলার মতো ঝামেলা হয় না, বাথরুমে বসতেও আরাম। ফারাজ আর কিছু বলল না। চিত্রা পাশের ঘরে নিয়ে গেল মোজাম্মেলের বউ। আর এই ঘরটাও সাদামাটা। চাচি বললেন, আমরা গ্রাম্য মানুষ মা, ব্লাউজ পরি না, শাড়ি এমন কইরাই পরি। চিত্রা একটু লজ্জা পেল, কিন্তু পরিস্থিতি তো এমনই। খালা যত্ন করে শাড়ি পরিয়ে দিলেন, ভেজা চুল মুছে দিলেন। এই তো এখন ঠিক লাগতেছে। চিত্রা মৃদু হেসে ধন্যবাদ দিল। খালা চলে গেল। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ল ফারাজ, আমি ঢুকতে পারি? ফরাজ ভেতরে ঢুকে থমকে গেল। হারকিনের আলোয় দাঁড়িয়ে আছে চিত্রা, সাদা শাড়িতে, ভেজা চুলে কাঁধে ছড়িয়ে। ফরাজ ধীর পায়ে বলল, চিত্রা। চিত্রা একটু লজ্জা পেল। কি হলো? ফরাজ মাথা নাড়িয়ে বলল, তোমার এলে না খুব অন্যরকম লাগছে। চিত্রা হাসলো। গ্রাম্য লাগছে তাই না? না, খুব সুন্দর লাগছে। বাইরে তখনও ঝড় চলছে, আকাশে মেঘের গর্জন, আর ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলকানি। টিনের চালে বৃষ্টি টুপটুপ করে পড়ছে, একটানা সুরের মতো বাজছে তা। সেই শব্দের মাঝে উঠানের এক পাশে কাঁচা চুলায় আগুন জ্বলছে। আগুনের হলুদ আলো বৃষ্টি ভেজা বাতাসের সাথে দুলে দুলে উঠছে। মোফাজ্জলের স্ত্রী আসিয়া বেগম ভিজে কাপড়গুলো চুলার সামনে মোফাজ্জলের স্ত্রী আসিয়া বেগম ভিজে কাপড়েই চুলার সামনে বসে হাঁড়িতে কিছু নেড়ে যাচ্ছেন। চিত্রা বারান্দায় এসে থমকালো। এক ফোঁটা বৃষ্টি এগিয়ে এসে চুলার কাছে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে নরম কণ্ঠে বলল, চাচি এত কষ্ট করছেন কেন? আসিয়া বেগম মাথা তুলে তাকালেন। আগুনের আলোয় মুখটা তার কোমল লাগছে। তিনি হালকা হেসে বললেন, অতিথি আইসা বুঝি খালি পেটে যাইব? ফরাজ কইল, তুমি নাকি মা হইবা, তোমার জন্য কবুতরের ঝোল করতাছি। কবুতরের বাচ্চা এই সময় খাইলে শরীরে বল হইব, আর বেশি বেশি খাইবা, সব পুষ্টি খন খাইবা। বলতে বলতে হঠাৎ তার গলা ভারী হয়ে গেল। আল্লাহ তো আমার মা হওয়ার তৌফিক দিল না। চোখের কোণ বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। বৃষ্টির শব্দের মাঝে নিঃশব্দে কষ্টটা যেন স্পষ্ট শোনা গেল। চিত্রা একটু এগিয়ে এলো, তার কাঁধে হাত রাখলো। চাচি এমন করে বলবেন না, আমরা বুঝি কেউ না। আপনি বুঝি আপন নন? আসিয়া চুপ রইল, তাকিয়ে তার দিকে। চিত্রা আবারও বলল, আপনার যা লাগবে আমাকে বলবেন। আমাকে না বলতে পারেন বজ্রকে পাঠিয়ে দিব, তাকে বলবেন। আর ফরাজ তো আছেই। আসিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন।
তোমরা আইসো এটাই আমগো লাগে অনেক খুশির মা। কিছুক্ষণ নীরব রইল, শুধু বৃষ্টির শব্দ আর হাড়ির ফুটফুট শব্দ। হঠাৎ চিত্রে একটু ইতস্ত করে বলল, চাচি একটা কথা বলি। কও মা। ফরাজ যে ঠান্ডার সমস্যা, একটু গরম দুধ। আসিয়া বেগম যেন অপেক্ষাই করছিলেন। আচ্ছা মা, এখনই দিতাছি। তিনি উঠে গেলেন, ছোট্ট হাড়ি নামাতে গেলেন। কাজ করতে করতে এসে বললেন, ফরাজ কিন্তু খুব ভালো ছেলে, যে যত্ন নেয় তোমার। আমার কয়বার এসে বইলা গেল, চাচি খাবারে বেশি ঝাল দেন না, চিত্রা আবার সমস্যা হতে পারে। চিত্রে একটু লজ্জা পেল। আসি আবারও বললেন, এমন স্বামী কয়জন পায় মা? স্বামী চোট দিও না কইলাম। চিত্রা মৃদু হাসলো। চাচি, আমি আবার কবে চোট দিলাম? আসিয়া বেগম মাটি খুঁড়ি দিয়ে হাড়ি নেড়ে বললেন, পুরুষ মানুষ তো বুঝলা, বাইরে শক্ত ভেতরে নরম। স্বামী কিন্তু চাইলেও না করে না কোনোদিন। ঝগড়া নাড়াই তো সংসারে হয়ই। তোমার চাচা আর আমি কত বছর ঝগড়া করছি, কিন্তু রাতে আবার এক বালিশে ঘুমাইতাম। তিনি হেসে ফেলেন। মুরব্বীরা কয়, এক বালিশে ঘুমাইলে নাকি মহব্বত বাড়ে। চিত্রা মাটির দিকে তাকিয়ে হাসি ফেলল। আসিয়া আবারও গম্ভীর কণ্ঠে বলল, আরেকটা কথা কই, শরীর যত খারাপ থাক না কেন, স্বামীর হক আদায় করবা। স্বামী মানুষ, রাগ করলে খোদাই নারাজ হয়। বৃষ্টির শব্দ তখন আরো জোরে নামছে। চিত্রা কিছুক্ষণ চুপ দাঁড়িয়ে রইল, তারপর ধীর পায়ে বলল, আপনি খুব সুন্দর কথা বলেন চাচি। আসিয়া মৃদু হেসল। সুন্দর নামা, এটা সংসার করার বিদ্যা। চুলায় আগুন তখন টুপটুপ করে জ্বলছে। হঠাৎই পেছন থেকে গলা কাকারি দেওয়ার শব্দ শুনতেই চিত্রা পিছু ফিরে চাইল। ফরাজ এক কোণে দাঁড়িয়ে মৃদু হেসে তার দিকে দৃষ্টি নিবদ্ধ। হঠাৎ আসিয়া বলল, যাও, বাজানের মনে হয় কিছু লাগবো। চিত্রা ফরাজের দিকে তাকাতেই ফরাজ একটা চোখ মারল। তা দেখে চিত্রা মুহূর্তেই উনুনের দিকে তাকিয়ে বলল, রুমে যান, পরে আসছি। হঠাৎ ফরাজ ঢং করে বলল, এই যে মুরব্বী মানুষ এত বিদ্যা দিল, কিন্তু কিছু মানো তো, নইলে ফজিলত কেমন করে হবে। উফ, আজকাল বউগুলো না, স্বামীর হক পালন তো দূরের কথা, স্বামীকে খালি চোখ রাঙিয়ে তাড়িয়ে দেয়। এদের নিয়ে আর পারি না। আসিয়া চিত্রার দিকে তাকিয়ে বলল, যাও মা, পোলায় ডাকে কেন, শুয়ে না আসো। সে ফরাজের দিকে তাকিয়ে বলল, কি লাগবে বাজান? আপাতত আমার হক লাগবে। ভালোই ভালো আমার বউকে বলুন রুমে আসতে, না হলে কোলে তুলে রুমে নিয়ে চলে যাব। কাল বৈশাখী ঝড়, কিন্তু আরেকটু বাড়িয়ে দিব। চিত্রা নিচের দিকে তাকিয়ে বলল, আস্তাক ফিরুল্লাহ, এই লোকের মুখে তো কিছু আটকায় না, একদমই অসুবিধার না। হঠাৎ আসিয়া বলল, আয় হায়, বলে রাগ করছে। যাও যাও, রুমে যাও। কইল, কাল বৈশাখী ঝড় নাকি বইব। শুনো, রাগ বসে দু চারটা কথা শুনে দিলেও জবাব দিও না, চুপ থাইকো, ঝামেলা মিটমাট হইব। চিত্রা না পারতে উঠে গেল। ফারাজের দিকে একেবারে না তাকিয়েই বলল, এই লোক যে কোন বৈশাখী ঝড়ের কথা বলছে, যা মুখ ফুটে বলতে পারলাম। ভাগ্যিস কেউ বোঝেনি। ঠোঁট কাটে একটা। রাত গভীর হয়েছে, হারকিনের আলোয় ঘরটা হলুদ হয়ে আছে। চিত্রার হাতে এক গ্লাস গরম দুধ নিয়ে ফরাজের কাছে এলো। এই নিন। ফরাজ অবাক হয়ে বলল, এটা কি? গরম দুধ? চাচি বানিয়ে দিয়েছে। ফরাজ একটু হেসে বলল, তুমি বলেছ নিশ্চিত? চিত্রা চুপ রইল। ফরাজ দুধটা ধীরে খেলো, তারপর জানালার পাশে গিয়ে বসলো। বাতাসে বাইরের অন্ধকারটাও আজ যেন বেশি। বাইরে অন্ধকার রাত, বৃষ্টি পড়ছে টুপটাপ। চিত্রা এসে তার পাশে বসলো। দুজন কিছুক্ষণ চুপ করে দৃষ্টি নিবদ্ধ রাখলো। তারপর ফরাজ বলল, পুরনো দিনের প্রেম সত্যি কত চমৎকার, তাই বলো না? অনেক বিষয়ই ভালো না লাগলেও ইদানিং বড্ড ভালো লাগে। চিত্রা মৃদু হাসলো। আপনি যদি 90 দশকের প্রেমিক হয়ে জন্মাতেন। ফরাজ তাকালো তার দিকে। তাহলে তোমাকে চিঠি লিখতাম। কি লিখতেন? ফরাজ কিছুটা ধীরেই বলল, লিখতাম, চিত্রা তুমি বৃষ্টির মতো, তোমাকে ছুলেই আমার অভিমান বৃষ্টিতে ভিজে যায়। চিত্রা মৃদু হেসে মাথা নিচু করলো। খুব কবি হয়ে গেছেন। ফরাজ জানালার বাইরে তাকিয়েই বলল, না, শুধু প্রেমে পড়েছি। প্রেমে পড়েছেন? চিত্রা মৃদু হেসে বলল। ফারাজ ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, এমন এক মানুষের প্রেমে পড়েছি যে নিজেই বুঝতেই চায় না তাকে কতটা ভালোবাসা যায়। চিত্রা জানালার বাইরে তাকালো। আপনি কথাগুলো খুব সুন্দর করেই বলেন। কথা সুন্দর না, বরং তুমি সুন্দর বলেই আমার কথাগুলো সুন্দর হয়।
চিত্রা চুপ রইল কিছুক্ষণ পর। সে বলল, আপনি যদি সত্যি 90 দশকের প্রেমিক হতেন, শুধু চিঠি লিখতেন। ফারজ একটু অবাক হওয়ার ভান করলো। না, মাঝে মাঝে নদীর ঘাটে অপেক্ষা করতাম। কার জন্য? একটা নীল শাড়ি পরা মেয়ের জন্য, যে লজ্জায় পড়ে মাথা নিচু করে হাঁটবে, কিন্তু যাওয়ার সময় একবার ঘুরে তাকাবে। চিত্রা মৃদু হেসে বলল, আপনি নিশ্চিত? সে তাকাতো। ফরাজ এবার সরাসরি তার চোখের দিকে তাকাতো, কারণ সে জানতো কে একজন তার জন্য খুব মন নিয়ে অপেক্ষা করছে। চিত্রা বাইরে তখনও তাকিয়ে দেখলো। বাইরে তখনও আরো ঘন বৃষ্টি এসে গেছে। চিত্রা ধীরে বলল, আপনি সবসময় এত গভীরভাবে কথা বলেন। ফারাজ মাথা নেড়ে বলল, না, শুধু তখনই যখন সামনে বসে থাকা মানুষটি পৃথিবী রঙিন করিয়ে দিতে চায় তখন। শুধু তখনই যখন সামনে বসে থাকে আমার পৃথিবী রাঙিয়ে দেওয়া সুন্দরতম নারীটি। চিত্রার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। সে কথা ঘোরাতে বলল, আপনি কি কখনো প্রেমপত্র লিখেছেন? ফারাজ হেসে বলল, না, কিন্তু আজ লিখতে ইচ্ছে করছে। এখন? হ্যাঁ। কাকে? ফারাজ জানালার বাইরে তাকে ধীরে বলল, যে মেয়েটি আমার পাশে বসে বৃষ্টি দিচ্ছে তাকে। চিত্রা অবাক হয়ে বলল, তাহলে লিখুন। আমার জীবনে ফুরিয়ে যাক আগুন সুন্দরীকে নিয়ে লিখুন, তবু লেখা ফুরাবে না। চিত্রা কিছুক্ষণ চুপ থেকে বৃষ্টির দিকে তাকিয়ে রইল। পরপর হঠাৎ করেই বলল, আপনি কি কবিতা পারেন? ফারাজ একটু হেসে বলল, আগে তেমন পারতাম না, কিন্তু কিছুদিন ধরে পারছি। কার কবিতা? ফারাজ জানালার বাইরে তাকিয়ে ধীরে বলল, জীবনানন্দ দাশ। চিত্রা চোখ ছোট করে বলল, তার কবিতা পড়েন? ফরাজ মৃদুভাবে বলল, কিছু কিছু পড়া ধরেছে। চিত্রার চোখ একটু বড় হয়ে গেল। সত্যি? ফরাজ মাথা নেড়ে বলল, হ্যাঁ, তার কবিতাগুলো অদ্ভুত, খুব শান্ত, আবার খুব গভীর। চিত্রা মৃদু স্বরে বলল, আমি তার একটা লাইন খুব পছন্দ করি। ফরাজ আগ্রহ নিয়ে তাকালো, কোনটি? চিত্র ধীরে বলল, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়। তার কবিতায় অদ্ভুত সুন্দর প্রেমও আছে। ফরাজ পুনরায় বলল, তুমি কি বনলতা সেন পড়েছ? চিত্রা হেসে বলল, কেন না পড়েছে কে না পড়েছেন? আচ্ছা, আপনার জীবনে যদি কেউ বনলতা সেন হয়ে আসে, অনেক পথ হাঁটার পথ পরে, যদি কোনো এক সন্ধ্যায় কেউ এসে বলে, এখানে একটু বসো, আমার জীবনের বনলতা হয়ে তুমি, তো সে কবে এসেছো সন্ধ্যার অপেক্ষায়, তাই তো? এখনো আমি বসে আছি, অপেক্ষা করছি। জীবনের অন্তিম সময় শেষ শুরুর মতোই শেষ হয়ে যাইতে চাই তোমার মাঝে। চিত্রা এখনো মাথা নিচে করে বসে। ফারজ আস্তে করে বলল, চিত্রা। চিত্রা তাকালো না, শুধু বলল, হুম। তুমি কি আমার কথার অস্তিত্ব পেয়েছ? চিত্রা ধীরে মাথা নাড়ল, না, অস্বস্তি না। না হলে? চিত্রা একটু লজ্জা পেল, এত সুন্দর কথা কেউ কখনো বলেনি। ফরাজ কিছুক্ষণ চুপ থেকে তার দিকে তাকিয়ে রইল, তারপর শুধু খুব নরম স্বরেই বলল, সুন্দর মানুষকে সুন্দর কথাই বলতে হয়। চিত্রার হাতটা জানালার পাশে রাখা ছিল। ফরাজ ধীরে তার হাতটা দিকে তাকালো, কিছুক্ষণ চেয়ে থেকে শেষ পর্যন্ত খুব আস্তে করে হাতটা ধরলো। চিত্রা চমকে তাকালো, কিন্তু হাত সরিয়ে নিল না। তার কণ্ঠ কাঁপলো। ফারাজ। ফারাজ ধীরে বলল, ভয় পেও না। চিত্রা ফিসফিস করে বলল, আমি ভয় পাইনি। ফারাজের আঙ্গুলগুলো খুব নরম ভাবে তার হাত ধরে আছে। বাইরে দূরে কোথাও ব্যাঙ ডাকার শব্দ। ফরাজ ধীরে বলল, জানো চিত্রা, মানুষ মাঝে মাঝে এমন একটা মুহূর্তে এসে দাঁড়ায় যখন কিছু বলার দরকার হয় না। চিত্রা তার দিকেই তাকালো, শুধু মনে হলো এই মানুষটির পাশে থাকাটাই যথেষ্ট। ফরাজ একটু এগিয়ে এসে তার মাঝে দূরত্বটুকু খুব ছোট ছিল। সে নরম কণ্ঠে বলল, চিত্রা, আমার কি একটা কথা বলতে পারি? চিত্রা মাথা ধীরে নাড়ল। ফরাজ বলল, আজকে যদি সময়টা এখানে থেমে যেত, আমি কি খুব খুশি হতাম? চিত্রা হালকা হাসলো। সময় দিয়ে কখনো থামানো যায় কি? ফরাজ বলল, থামে না, কিন্তু কিছু মুহূর্তকে কি আমরা থামিয়ে রাখতে পারি না, যেগুলো মানুষ সারা জীবন মনে রাখে? চিত্রা এবার ধীরে বলল, এই মুহূর্তটার মতো। ফরাজ উত্তর দিল না, শুধু খুব আস্তে করে হাতটা একটু কানের কাছে টেনে নিল, তারপর আবার নিজের কাছে। চিত্রা এবার তার পাশে। দুজনের নিঃশ্বাস শব্দ যেন শোনা যাচ্ছিল। ফরাজ খুব আস্তে করে বলল, চিত্রা, আর আমি কি? কথাটা শেষ করলো না।
চিত্রা ধীরে তাকালো তার চোখে, তারপর নরম স্বরে বলল, সব কথা বলতে হবে ফরাজ? মৃদু হাসি ফুটালো মুখে। সে হারকিনের আবছা আলোয় আলোকিত চিত্রার উজ্জ্বল মুখখানি আরো একবার দেখলো। চিত্রা মাথা নেড়ে শুতে বলল তার উরুর ওপর। চিত্রা শুনতেই সে তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আজ তুমি অনেক কষ্ট আজ তুমি অনেক প্রশ্ন করলে, এবার আমি করি। করুন। তোমাকে তোমার কাছে আমাকে হারিয়ে ফেলার মানে কি? চিত্রা এবার ফরাজের চোখের দিকে চেয়ে রইল, হাত এগিয়ে দিল, তাতে চুমু খেয়ে বলল, আপনাকে হারিয়ে ফেলা মানে এই হৃদয়ের যুদ্ধে ঘোষণা। মৃত্যু ছাড়া এই যুদ্ধে আর কোনো সমঝোতা নেই, বুঝলেন? আপনাকে হারিয়ে ফেলা মানেই এই হৃদয়ের যুদ্ধের ঘোষণা। মৃত্যু ছাড়া এই যুদ্ধের আর কোনো সমঝোতা নেই।